নমস্কার, সবাইকে স্বাগত। বিভিন্ন রকম রোগ আর বিভিন্ন অ্যাঙ্গেলে আলোচনা, এটা যদি আপনাদেরকে শুনতে হয়, বুঝতে হয় এবং নিজের ক্ষেত্রে আয়ুর্বেদ ট্রিটমেন্টকে বাছাই করতে হয়, তাহলে এনবিপির এপিসোডগুলো আপনাদের দেখতে হবে। এনবিপি মানে হচ্ছে আপনার এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের প্রোগ্রাম আপনাকে শুনতে হবে। এবার বিভিন্ন রোগ আছে যেগুলো নিয়ে আলোচনা হয়। আজকে আমরা সিস্টিক ফাইব্রোসিস নিয়ে আলোচনা করব। ফাইব্রোসিস কথাটা মূলত আমরা লিভার ফাইব্রোসিস বলেও আমরা শুনি, কিন্তু এই ফাইব্রোসিসটা কি? সিস্টিক কথার অর্থের মধ্যে সিস্ট বক্তব্যটি আসছে, অর্থাৎ কোনো আনইউজুয়াল মাংসপিণ্ড হয়তো তৈরি হয়েছে, যেটা ওভারিয়াল সিস্ট আমরা অত্যন্ত শুনে অভ্যস্ত। সিস্টিক ফাইব্রোসিস কোথায় হতে পারে, কি হতে পারে, কতটা বিপজ্জনক, যখন আলোচনা হচ্ছে এই টেবিলে, তাহলে নিশ্চিতভাবে তার আয়ুর্বেদ ট্রিটমেন্ট রয়েছে, কিন্তু কীভাবে সেটা সম্ভব। আসুন বিস্তারিত জানবো। এন ভট্টাচার্য অর্থাৎ নীলাঞ্জনা ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, চিকিৎসক, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। আমি স্বাগত জানাবো আজকে নীলাঞ্জনাকে, ডক্টর নীলাঞ্জনাকে আজকের অনুরোধ, আজকের অনুষ্ঠানে স্বাগত। সিস্টিক ফাইব্রোসিস খুব ইন্টারেস্টিং নাম একটা, আর তার সাথে এই সমস্যাটিও আমি বলবো ইন্টারেস্টিং, কারণ এই যে সিস্ট বা ফাইব্রোসিস এগুলো থেকে আমরা যেটা বুঝতে পারি যে একটা আলাদাভাবে একটা মাংস গ্রোথ হচ্ছে আমাদের কোনো অর্গানের মধ্যে, সেটা ইন্টারনালিও হতে পারে বা এক্সটার্নালিও হতে পারে। বাট এই সিস্টিক ফাইব্রোসিস একটা মেডিকেল কন্ডিশন, আমি কোনো ডিজিজ রোগ এরকম বলবো না, মেডিকেল কন্ডিশন, যেটা একটি জিনগত সমস্যা। যদি আপনার ফ্যামিলির মধ্যে এই সমস্যাটি থাকে তাহলে আপনার মধ্যেও কিন্তু সেটা আস্তে আস্তে আসতে পারে। এবার এই যে সিস্টিক ফাইব্রোসিস, এই সমস্যাটি অ্যাকচুয়ালি আমাদের যে লাংস বা আমাদের যে ডাইজেস্টিভের আমাদের যতগুলো অর্গান রয়েছে, এই অর্গানগুলোকে মেনলি হ্যাম্পার করে থাকে। আমাদের শরীরের মধ্যে যে সুয়েট, মিউকাস বা ডাইজেস্টিভ জুস, এই যে জিনিসগুলো যে আমাদের শরীরের মধ্যে উৎপন্ন হচ্ছে, এই যে সিক্রেশনগুলো যে উৎপন্ন হচ্ছে, তাদের একটা কাজ রয়েছে। এই যে মিউকাস উৎপন্ন হচ্ছে, সেটা শুধুমাত্র মিউকাস হচ্ছে বলে আমাদের নাক মুখ দিয়ে মিউকাস বেরোচ্ছে বা উইথ স্টুল বেরোচ্ছে সেটা কিন্তু নয়। এই মিউকাস লেয়ারের একটা কাজ রয়েছে যে কিনা আমাদের যে ফুসফুস বা লাংস তাকে প্রোটেক্ট করে রাখে। একটি স্লিপারি পদার্থ যেটা আমাদের লাংসটাকে প্রোটেক্ট করে রাখে, ঠিক সেরকমভাবেই আমাদের ডাইজেস্টিভ জুস যেটা রয়েছে সেটা আমাদের খাবারকে হজম করতে সাহায্য করে, বা আমাদের যে অর্গান রয়েছে লিভার, স্টমাক, এগুলো, প্যানক্রিয়াস, এগুলোকে আচ্ছাদন করে রাখে, যার জন্য সেখানে আপনার কোনো ধরনের কোনো আঘাত খুব চট করে সেখানে আপনার পৌঁছাবে না, তাকে একটা কভার আপ করে রাখা। বা এই যে সোয়েট মানে ঘাম, যেটা আমাদের শরীরে যেটা ঘাম উৎপন্ন হচ্ছে, তারও প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের এই ঘামের মাধ্যমে বা আমাদের মলমূত্রের মাধ্যমে আমাদের শরীরের থেকে অনেক ধরনের টক্সিনস বেরিয়ে আসে। তো এই যে সোয়েট বা আপনার এই যে মিউকাস, এই যে ডাইজেস্টিভ জুস, এগুলো যে উৎপন্ন করছে, সেখানে যদি কোনো ধরনের কোনো ব্যাঘাত ঘটে যায়, যে এই কাজগুলো হচ্ছে না ঠিকভাবে, তাহলে অবশ্যই আপনার অর্গানগুলোর মধ্যে প্রবলেম হবে। আর এই যে প্রবলেমটা হচ্ছে, এটা কি আমরা সিস্টিক ফাইব্রোসিস বলে থাকি। বেসিক্যালি এই সমস্যাটি যখন একদম পেটের ভেতরে যখন সন্তান থাকে, তখন কিন্তু স্ক্রিনিংয়ের মাধ্যমে, এখন অনেক ধরনের উন্নত অনেক ধরনের টেস্ট চলে এসছে, সেই স্ক্রিনিংয়ের মাধ্যমেই কিন্তু সেটা ডিটেক্ট করা হয়ে যায় অলরেডি। তখন থেকে যদি প্রপার ঠিকঠাক ট্রিটমেন্ট যদি করা যায়, তাহলে কিন্তু এই শ্বাসকষ্টের মতো সমস্যা বা এই যে ডাইজেশনের মতো সমস্যা, এই প্রবলেমগুলো কিন্তু সন্তানের মধ্যে আসবে না। আর যদি এরকম হয় যে তখন স্ক্রিনিং করা হয়নি বা করলো তার মধ্যে ধরা পড়েনি, যখন একটু অ্যাডাল্ট এজ হয়ে যায়, যখন একটু টিনেজার সময় হয়, তখন মোটামুটি আপনি আস্তে আস্তে দেখবেন যে এই শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়তো লেগেই থাকছে, বা জ্বর, সর্দি, কাশি লেগেই থাকছে, বা এই যে নেজোফেরিংস, যেটা যে নাকের থেকে যেটা আমাদের স্বরনালী যেটা রয়েছে সেটা আস্তে আস্তে সরু হয়ে যাচ্ছে, বা কোনো ধরনের পলিপ বা কোনো মাংস গ্রোথ নাকের মধ্যে হচ্ছে। ডাইজেস্টিভ যে প্রবলেম আসছে, যে আপনার হয়তো কোনো ধরনের যে আমাদের জিআই ট্র্যাক্ট যেটা রয়েছে, যেটা খাদ্য নালী, সেখানে কোনো অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে, খাবার ঠিকভাবে হজম হচ্ছে না, বা অনেক ধরনের খাবার খেতে পারছে না। তো এই প্রবলেমগুলোরই কিন্তু নাম হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস। তো এই সিস্ট বা ফাইব্রোসিস রয়েছে মানেই আপনার শরীরে কোথাও কোনো গ্রোথই হচ্ছে সেরকম কিন্তু নয়। কোনো ধরনের অবস্ট্রাকশন বা কোনো ধরনের আপনার শরীরের মধ্যে কমি রয়েছে, খামতি রয়েছে, সেটার নামই কিন্তু আপনার সিস্টিক ফাইব্রোসিস। এবার এটি এরকম না যে আপনার একদম টিনেজারে ধরা পড়লে তার কোনো চিকিৎসা নেই, চিকিৎসা অবশ্যই রয়েছে, কিন্তু তার সিমটমসগুলো
সেই সিমটমসগুলোকে বোঝা সেটাই কিন্তু সবচেয়ে টাফ থিং। যেরকম নামটা খুব ইন্টারেস্টিং আমি বললাম, সিমটমসগুলো কিন্তু এরকম একটু ইন্টারেস্টিং এবং একটু টাফ, বোঝার ক্ষেত্রে কিন্তু একটু টাফ। কিভাবে আমরা তাহলে বুঝবো? এই যে যেমন আপনি বলছেন যে এই যে সুয়েটের জন্য হতে পারে বা ডাইজেস্টিভ জুস সেটার ক্ষেত্রে হতে পারে, মানে সেটা যদি ইরেগুলার কোথাও ডিপোজিশন হয় বা কিছু, এবং আপনি বলছেন মিউকাসে। প্রথম প্রশ্ন, এটা কি তাহলে জিনগত কোনো সমস্যা? মানে মায়ের যদি হয় এই জাতীয় সমস্যা যদি থাকে, তাহলে কি সন্তানের মধ্যে সেটা ট্রান্সফরমেশন হবে তার? এবং তার ট্রিটমেন্ট কীভাবে হবে? আসুন আমি প্রথম ফোনে নিয়ে নিই, কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, আগে বলুন আপনি কে বলছেন? আমি গৌরী পাত্র বলছি, কোথা থেকে? পূর্ব মেদিনীপুর ডান্ডা বেলবনি থেকে বলছি। আচ্ছা, কি হয়েছে আপনার? প্রবলেমটা কি বলুন? আজকে আপনার কি প্রবলেম হচ্ছে বলুন? আমার মায়ের সম্বন্ধে বয়স 75 বছর। হুম। মায়ের সম্বন্ধে বলতে চাইছি, বয়স 50। হ্যাঁ, বয়স 75 বছর। কি হয়েছে আপনার মায়ের? কিডনিতে সিস্ট হয়েছে দুটো, বাঁ দিকের কিডনিটা। আচ্ছা, কিডনিতে সিস্ট হয়েছে, আপনারা সেটা পরীক্ষা করে বেরিয়েছে, তাই তো? হ্যাঁ, ওটা কি আয়ুর্বেদিকে ঠিক করা যাবে? এখন কি কোনো ট্রিটমেন্ট চলছে? হ্যাঁ, আমরা হ্যাঁ বলুন। না, এখন কোনো ট্রিটমেন্ট চলছে না, শুধুমাত্র ডায়াগনোসিস করা গেছে যে ওনার বাঁ দিকের কিডনিতে দুটো সিস্ট রয়েছে। ঠিক বলছি তো নাকি? হ্যাঁ। আচ্ছা, কি করা যেতে পারে? আচ্ছা, এটা কতদিন আগে ওনার মোটামুটি ডায়াগনোসিস হয়েছে? কতদিন আগে ধরা পড়লো এই সমস্যাটা? গল ব্লাডার দুটো অপারেশন করে বাঁচতে যাচ্ছিল। আপনি না ফোনে শুনুন, টিভিতে শুনলে আপনি বুঝতে পারবেন না। আমি জিজ্ঞেস করলাম যে এই যে ওনার যে সিস্টের সমস্যাটা ধরা পড়েছে সেটা কতদিন আগে, কতদিন হয়েছে এই পরীক্ষাগুলো করা হয়েছে? বুঝতে পারছেন? এটা 1 মাসও হয়নি, 1 মাসও হয়নি। বেশ, ঠিক আছে। হুম। ঠিক আছে, এবার আপনি শুনতে থাকুন। দেখুন, আপনার মায়ের বয়স বলেন 75 অলরেডি হয়ে গেছে, ওনার গল ব্লাডারের অপারেশন হয়েছে, অ্যাপেন্ডিক্সেরও বোধহয় আপনি বললেন যে অপারেশন হয়ে গেছে, তো অলরেডি তো দুটো অর্গান ওনার বাদ দেওয়া হয়ে গেছে। তো এখন আপনি কিডনি যদি বাদ দিয়ে দেন তাহলে তো আর হবে না, তাই না? আর সিস্ট, আমি যদি আপনাকে বলি যে সিস্ট আপনার যেটা হয়েছে 1 মাস আগেই ধরা পড়েছে, খুব সামান্য যদি ছোট আকারের সিস্ট হয় আপনার কোনো চিন্তারই কারণ নেই সেখানে। যদি বড় আকার হয় তাতেও আপনার চিন্তার কোনো কারণ নেই, কারণ অবশ্যই তার ট্রিটমেন্ট রয়েছে। আর শুধুমাত্র মেডিসিনের মাধ্যমে, মানে ওরাল মেডিকেশনের মাধ্যমে সেই চিকিৎসা করা সম্ভব। কোনো ধরনের কোনো কাটাছেড়ার দিকে আপনাকে যেতে হবে না বা চিন্তা করতে হবে না। কিন্তু চিন্তা আপনাকে তখন করতে হবে যদি আপনি এই সিস্টের যদি ট্রিটমেন্ট যদি সঠিক সময়ে না করান, সেটা কিন্তু পরবর্তী সময়ে গিয়ে ওনার হাইড্রোনেফ্রোসিস সমস্যা হতে পারে, মানে কিডনির মধ্যে জল জমে যেতে পারে। পরবর্তী সময়ে সেখান থেকে সিকেডির প্রবলেম আসতে পারে, ক্রনিক কিডনি ডিজিজ, যেখানে গিয়ে ওনার ইউরিয়া ক্রিয়েটিনিন হাই হয়ে যাবে, ডায়ালিসিসের একটা হতে পারে, ডায়ালিসিস করাতে হতে পারে। তো এত দূর যাতে সমস্যাটা ওনার গড়িয়ে না যায়, আমি আপনাকে বলবো যে আপনি পূর্ব মেদিনীপুর থেকে ফোন করেছেন, মেদিনীপুরে আমাদের অনেকগুলো চেম্বার রয়েছে, একটুখানি আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, একটু যোগাযোগ করুন, একটু জেনে নিন যে কোন চেম্বারটা আপনার বাড়ির কাছাকাছি হবে। আপনার মাকে যদি নিয়ে আসতে পারেন খুব ভালো হবে, নয়তো ওনার যা রিপোর্টস বা প্রেসক্রিপশন যাই রয়েছে, এতদিন আপনি যাই চিকিৎসা করেছেন সেগুলো নিয়ে এসে একবার দেখা করবেন। চিন্তার কোনো কারণ নেই, ঠিকঠাক উনি যদি মেডিসিনটা যদি উনি খেতে পারে একদম ওনার সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা 3 মাস পরেই আবার একটা রিপোর্ট করব, তখন আমরা দেখব যে কি জায়গায় ছিল আর কি জায়গায় এসছে। তো একদমই কোনো চিন্তার কারণ নেই, শুধু আপনি একটু যোগাযোগটা করে নেবেন। এটা একদম ম্যাডাম ঠিক বলেছেন যে মেদিনীপুরে অনেকগুলো চেম্বার, আমার আপাতত এখন এই মুহূর্তে 4টে চেম্বারের কথা মনে পড়ছে। মেচেদা যদি আপনার বাড়ির কাছেও আসতে পারেন, হেড়িয়া যদি আপনার বাড়ির কাছেও আসতে পারেন, মেদিনীপুর প্রপার টাউন অর্থাৎ সদর, মেদিনীপুর সদরে চেম্বার রয়েছে, সেখানে আপনি আসতে পারেন। খড়গপুরে আপনার চেম্বার রয়েছে, সেখানেও আপনি আসতে পারেন। আপনি একটু দেখে নেবেন যে আপনার থেকে কোন চেম্বারটা যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হবে। যে চেম্বার যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হবে আপনি নিচের এই হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনার মায়ের নাম বুক করাবেন। এবার সেই ডেট অনুযায়ী, আমি ডেট একটু পরে বলে দেবো, চিন্তা নেই, যে কবে মেচেদা, কবে হেড়িয়া, কবে মেদিনীপুর বা কবে খড়গপুর চেম্বার রয়েছে।
যেটা আপনার সুবিধা হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি চেম্বারে এসে ট্রিটমেন্ট করান। ম্যাডাম যেটা আপনাকে আশ্বস্ত করছেন সেটা হচ্ছে 3 মাস পরে আবার আরেকটা টেস্ট হবে এবং সেই টেস্টের মাধ্যমেই বোঝা যাবে ওনার কিডনি সিস্টের কন্ডিশনটা কোথায় রয়েছে। তবে যদি আর্লি স্টেজ হয় তো ডেফিনেটলি এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। মানে অবাঞ্ছিতভাবে চিন্তা করে উনি এবং আপনি এবং আপনার পরিবারের লোক যাতে অসুস্থ না হয়ে পড়েন সেই দিকটা মাথায় রাখুন, আর কিচ্ছু না। ট্রিটমেন্টটা আর্লি শুরু করুন যাতে উনি রেজাল্টটা পান। আচ্ছা, এবার আমি যেটা আসছিলাম সিস্টিক ফাইব্রোসিসের ক্ষেত্রে যে জেনেটিক্যালি এটা ট্রান্সফরমেশন হয় কি না। দ্বিতীয়ত হলো যে এই যে ডিপোজিশন কন্ট্রোল আপনি বলছেন, ইরেগুলার ডিপোজিশন অফ সোয়েট, ডিপোজিশন অফ ডাইজেস্টিভ জুস এবং মিউকাস, এর থেকে এই ধরনের সিস্টিক ফাইব্রোসিস হতে পারে। আমরা তাহলে কী করে বুঝবো এই যে ভেতরে আমাদের শরীরের ভেতরে ইটারনাল জুস সেগুলোকে কন্ট্রোল করার ক্ষমতা তো আমাদের নেই বাই দ্য ওয়ে। তাহলে আমরা কি করে তার নিয়ন্ত্রণ পাবো? আরেকজন রয়েছেন ফোনে, নিয়ে নিই। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন। আমি জানতে চাইছি হার্নিয়ার চিকিৎসা আছে কি আয়ুর্বেদে? আপনি কোথা থেকে বলছেন একটু বলুন। আমি হরিনাভি থেকে বলছি। হরিনাভি মানে হুগলি? হরিনাভি, রাজপুর হরিনাভি। আচ্ছা, এবার আপনার প্রবলেম হচ্ছে কি নিয়ে? হার্নিয়ার ট্রিটমেন্ট আছে কিনা? জানতে যে হার্নিয়া আছে 10-12 দিন তো ধরা পড়েছে। 10-12 দিন ধরা পড়েছে? হ্যাঁ। আচ্ছা, এর ট্রিটমেন্ট আয়ুর্বেদে আছে কিনা? আয়ুর্বেদের চিকিৎসা আছে কিনা আমি জানতে চাই। ঠিক আছে, ম্যাডাম বলছেন, আপনি শুনুন। বেশ, দেখুন আপনার ইঙ্গুইনাল হার্নিয়ার সমস্যা যদি রয়েছে আর আপনি বলছেন 10-12 দিন হয়েছে যে আপনার এটা ডিটেক্ট হয়েছে, দেখুন অবশ্যই হার্নিয়ার চিকিৎসা রয়েছে। আপনি হয়তো তার জন্য আপনি হয়তো ট্রিটমেন্ট শুরু করেছেন বা কোনো ডাক্তারকে অবশ্যই হয়তো দেখিয়েছেন, আপনাকে হয়তো বলা হয়েছে যে ছোট্ট একটা সার্জারি করলে সেটা আপনার ঠিক হয়ে যাবে, সেটা আপনি করতেই পারেন, সেটা আপনার চয়েস। কিন্তু এমন কিন্তু কোনো কথা নেই যে একবার আপনার হার্নিয়ার অপারেশন হলে দ্বিতীয়বার আপনার হার্নিয়া হবে না, বা এখন ডান দিকে আছে বাদিকে আর হবে না, এমন কিন্তু কোনো কথা নেই। আর যদি আপনি বলেন যে আয়ুর্বেদের চিকিৎসা রয়েছে কিনা, আয়ুর্বেদে অ্যাটলিস্ট এরকম চিকিৎসা রয়েছে যে একবার যদি সেরে যায় দ্বিতীয়বার আপনার আর হবে না, আপনার ডান দিক বা দিক কোনো দিকেই আপনার হবে না, সেরকম চিকিৎসাই কিন্তু আয়ুর্বেদের মধ্যে রয়েছে। আপনার হার্নিয়া যে হয়ে যাচ্ছে, আপনার সেখানে একটা থলি বা একটা স্যাক মতো রয়েছে যেটা কিনা বড় হয়ে যাচ্ছে, এনলার্জ হয়ে যাচ্ছে, সেটাকে আপনার কেটে বাদ দিয়ে দেওয়া, এটাই হচ্ছে কিন্তু ট্রিটমেন্ট। আপনি যেখানে দেখে থাকবেন সেখানে ট্রিটমেন্ট কিন্তু এটাই। কিন্তু আয়ুর্বেদের মধ্যে শুধু মেডিসিন দিয়েও কিন্তু আপনার এই হার্নিয়ার সমস্যার সমাধান হতে পারে। যদি অনেকটা যদি আপনার বড় হয়ে যায় বা যদি ব্যথা শুরু হয়ে যায় তখন কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। যেহেতু একদম রিসেন্ট আপনার ধরা পড়েছে, আপনার হুগলি চেম্বার থেকে একটুখানি দেখে নেবেন, আমার মনে হয় বেলুর চেম্বার কাছাকাছি হলেও হতে পারে, আপনার সেখানে এসে আপনি দেখাতে পারেন। প্রত্যেক সোমবার এবং শুক্রবার সেখানে চেম্বার হয়ে থাকে। একটু যোগাযোগ করুন, চিকিৎসাটা একটু তাড়াতাড়ি করবেন। আপাতত আপনি কোনো ভারী কাজ আপনি করবেন না, ভারী কোনো জিনিস নিয়ে চলাফেরা করা সেটা আপনি করবেন না, বা নিচে বসে ভারী কোনো জিনিস তোলা এই কাজগুলো আপনি করবেন না, তাহলে কিন্তু আরও আপনার সমস্যা বেড়ে যেতে পারে। একটু নিজেকে একটু সাবধানে রাখুন, আর যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান করার জন্য একটু ট্রিটমেন্টটাকে শুরু করতে হবে আপনাকে। তাহলে সেটা আপনি করবেন এবং তাতে তার যা রেজাল্ট হবে আপনি পাবেন। আসলে অ্যাকচুয়ালি কী হয়, আয়ুর্বেদকে কেন মানুষ বেছে নিচ্ছেন তার সবথেকে বড় কারণ হচ্ছে যে রেকারেন্স প্রবাবিলিটি, অর্থাৎ আবার পুনরায় ওই রোগ ফেরত আসার সম্ভাবনা। সিস্টের ক্ষেত্রেও তাই। সিস্টের একবার আপনি ট্রিটমেন্ট করলেন, ট্রিটমেন্টের মধ্যে দেখা গেল সেটা আপনি তার একটা ওটি করলেন, অপারেশন করা হলো, আবার কিন্তু ফার্দার সিস্ট হতে পারে, অর্থাৎ আবার রিগ্রোথ হতে পারে। যেহেতু কিনা আয়ুর্বেদ হচ্ছে একদম ভেতর থেকে অর্থাৎ কন্ডিশনগুলো ট্রিটমেন্ট করে, সেই কারণের জন্য আপনার সিস্ট হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে না, হ্যাঁ, বা ফার্দার রেকারেন্স ফেরত আসার, আবার সেই রোগটা ফেরত আসার সম্ভাবনা থাকে না। আচ্ছা, যেটা আমরা প্রশ্ন করছিলাম জেনেটিক কিনা, এবং এই যে বিভিন্ন ধরনের মানে আপনি বিভিন্ন জুস বা সোয়েট বা মিউকাস বলেন, এগুলো ডিপোজিশন আমরা নিয়ন্ত্রণ করব কি করে? প্রথম কথা অবশ্যই জেনেটিক। আমাদের শরীরের মধ্যে অনেকগুলো জিন রয়েছে যেটাকে আমরা মেডিকেল টার্মে ক্রোমোজোম বলে থাকি, প্রত্যেকটার এক একটা আলাদা আলাদা নাম রয়েছে। CFTR একটি ক্রোমোজোম যার জন্য আপনার এই সিস্টিক ফাইব্রোসিসের মতো সমস্যা আপনার মধ্যে আসতে পারে। তো যদি মা বা বাবার মধ্যে যদি এই সমস্যাটা থাকে সেটা কিন্তু বাচ্চার মধ্যে ডেফিনেটলি আসতে পারে, 70% চান্স রয়েছে আসার। আর সেটা যদি আপনার একদম ইনিশিয়ালি যদি ডিটেক্ট হয়ে যায় তাহলে তো টু গুড, আপনার সেখান থেকেই ট্রিটমেন্ট হবে। তবে যখন বাচ্চাটা যখন জন্ম হবে তখন আর তার কোনো সমস্যা দেখা দেবে না। কিন্তু যদি আগে স্ক্রিনিং না হয়, কারণ অনেকেই স্ক্রিনিং করে না, যদি আগে থেকে স্ক্রিনিং না হয় বা যদি
স্ক্রিনিংয়ে ধরা না পড়ে, টিনেজ সময়ে গিয়ে বা অ্যাডাল্ট সময়ে গিয়ে সেটা ধরা পড়ছে, তখন কিন্তু একটু সময় দিতে হবে এই সমস্যাটার সমাধানের জন্য। কারণ এটি খুব স্বাভাবিক একটা সিস্ট নয় যে আপনার লিভারের মধ্যে বা আপনার স্টমাকের কোথাও, আপনার প্যানক্রিয়াসের মধ্যে বা আপনার ওভারির মধ্যে সিস্ট হয়েছে, মেডিসিন দিলাম ঠিক হয়ে গেল, সেরকম নয়। সেখানে আপনার যে সিক্রেশনগুলো, যে বডিলি সিক্রেশন যেগুলো রয়েছে, যার প্রয়োজন রয়েছে শরীরের মধ্যে, সেই সিক্রেশনগুলোকে ব্যাঘাত ঘটাচ্ছে, সেই সিক্রেশনগুলো ঠিকভাবে হচ্ছে না। তো তার জন্য আপনার শরীরে অনেক ধরনের প্রবলেম দেখা দেবে আস্তে আস্তে। সেখান থেকে আপনার সিস্টেমিক ট্রিটমেন্ট করতে হবে, আপনার যে সিমটমস রয়েছে তার চিকিৎসা আলাদা করে করতে হবে, প্লাস আপনার এই যে ক্রোমোজোম, তার যে ডিফেক্ট রয়েছে সেটাকে ঠিক করতে হবে। তো চিকিৎসার রাস্তা তো অবশ্যই রয়েছে। এবার একটু ছোট্ট করে আমি বলবো যে আপনার সিমটমসগুলো, স্পেশালি যদি আপনার কোনো লাংস সংক্রান্ত যদি কোনো আপনার সমস্যা হয়ে থাকে, সিস্টিক ফাইব্রোসিসের মতো সমস্যা হয়ে থাকে, সেখানে আপনার দেখবেন যে আপনার শ্বাসকষ্টের সময় একটা হুইজিং সাউন্ড, মানে বাঁশি বাজার মতো একটা শব্দ হচ্ছে আপনার নাক দিয়ে বা আপনার গলা দিয়ে, যেটা হ্যাঁ একটা আওয়াজ হবে, যেটা কি না ব্রঙ্কিয়াল অ্যাজমার মধ্যেও দেখা যায়। কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাজমা অনেক সময় সিজন ওয়াইজ হয়, কারোর ঠান্ডার সময় বেশি হয়, কারোর বর্ষাকালে বেশি হয়। কিন্তু এই শ্বাসকষ্টটা আপনার 12 মাস লেগে থাকবে, আর সাউন্ডটাও 12 মাস আপনার চলবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনার কমে যাবে, কারণ কাজকর্ম করলে আপনার শ্বাসকষ্টের সমস্যা হয়ে যাবে, বা আপনার সবসময় একটা ইমিউনিটি কম, আপনার সর্দি কাশি বা আপনার জ্বর, গলা ব্যথা এগুলো আপনার লেগেই থাকবে। আস্তে আস্তে আপনার লাংস কাজ করা বন্ধ করে দেবে, তার মধ্যে লাংস আস্তে আস্তে আপনার পাথরের মতো শক্ত হয়ে যাবে, যেটা আপনার এক্স-রে রিপোর্ট করলে বা আপনার HRCT রিপোর্ট করলে সুন্দরভাবে সেটা ধরা পড়বে। আপনার যদি জিআই ট্র্যাক্টের কোনো সমস্যা হয়, সেখান থেকে আপনার ডায়রিয়ার সমস্যা হতে পারে, আপনার লুজ মোশনের সমস্যা হতে পারে, বা আপনার স্টুলের কালারটা একটু অ্যাশ কালারের মতো হবে, যেটা কি না অ্যাবসার্ড, এরকম হয় না, একটু আপনার কালারটা চেঞ্জ হয়ে যাবে, বা তার মধ্যে একটা দুর্গন্ধ থাকবে, বা আপনার পেটে ব্যথা, বমি হওয়া, আপনার সবসময় এই জিনিসটা লেগে থাকবে। আপনি যতই খাবার আপনি বেছে খান বা ভালো খাবার খান, জল ফুটিয়ে খান, যতই প্রিকশন নিয়ে নিচ্ছেন, তারপরেও এই প্রবলেমগুলো আপনার মধ্যে ঘুরে ঘুরে আসবে। আরেকটা খুব, আমি বললাম প্রথমেই যে খুব ইন্টারেস্টিং নাম, তো তার সাথে এর সিমটমস বা তার রিস্ক ফ্যাক্টরগুলো কিন্তু ইন্টারেস্টিং। এই সিস্টিক ফাইব্রোসিস থেকে আপনার কিন্তু ইনফার্টিলিটির মতো সমস্যাও কিন্তু আসতে পারে, যেটা কিনা মেলদের মধ্যে বেশি দেখা দেয় রাদার দেন ফিমেলদের মধ্যে এই ইনফার্টিলিটির সমস্যা কম দেখা দেয়, মেলদের কিন্তু বেশি দেখা দেয়। তো আমি এক্স্যাক্টলি যার জন্য বললাম খুব ইন্টারেস্টিং নাম, তার সিমটমসগুলো ইন্টারেস্টিং, রিস্ক ফ্যাক্টর মানে এর থেকে এগুলো হতে পারে সেটাও কিন্তু একটুখানি ডিফারেন্ট এবং ইন্টারেস্টিং। এবার আমি ইন্টারেস্টিং বলছি, কিন্তু যেহেতু ইনফার্টিলিটির মতো কথা আসছে, সেখানে একটা সবারই একটা আলাদা করে একটা চিন্তাধারা বা একটা আলাদা করে একটা মানে একটা টেনশন কাজ করতে পারে। চিন্তার কোনো কারণ নেই। আমি প্রত্যেকবার প্রোগ্রামে বলি যে এখন ডিউরিং প্রেগনেন্সি, বিফোর প্রেগনেন্সি অ্যান্ড আফটার প্রেগনেন্সি অনেক ধরনের টেস্ট বা অনেক ধরনের প্রিকশন, অনেক ধরনের ম্যানেজমেন্ট রয়েছে, আপনারা এগুলোর মাধ্যমে যাবেন, গো থ্রু উইথ দ্যাট, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। যাদের অলরেডি হয়ে গেছে সেখানেও বলবো চিন্তার কোনো কারণ নেই, সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক চিকিৎসা করবেন, সব ঠিক হয়ে যাবে একদম। আবার আমরা দেখেছি যে ওভারিয়ান সিস্টের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে কনসিভ করতে প্রবলেম হয়। হ্যাঁ, আচ্ছা, কে আছেন ফোনে? হ্যালো, নমস্কার, আমি কোন্নগর থেকে প্রজ্ঞা পারমিতা ব্যানার্জি বলছি। আচ্ছা, কি হয়েছে আপনার সমস্যা, কাকে নিয়ে? হ্যাঁ, না আমাকে নিয়ে ম্যাডামের সাথে একটু কথা বলতাম। হ্যাঁ, রাইট, ম্যাডাম আমার পাশেই রয়েছেন, আপনার কথা শুনতে পাচ্ছেন, বলুন। আচ্ছা, নমস্কার ম্যাডাম। নমস্কার। হ্যাঁ, আমার না হাতের মধ্যে কিনোতে এক্সিমা টাইপের হচ্ছে। আসলে আমি একটুখানি খুব শর্ট করে আমার সম্বন্ধে বলি। আমি না ভীষণ বৈভবের মধ্যে ছিলাম, বর্ধিষ্ণ ঘরের মানে বউ ছিলাম। আমার এখন 67 ইয়ার। কিন্তু আমার হাজব্যান্ড হঠাৎ করে কোভিডে এক্সপায়ার করেন, দেখে আমার অবস্থা মানে ফিনান্সিয়াল কন্ডিশনটা খুবই ডাউন হয়ে যায়। এখন সব কাজ আমাকে নিজে করতে হয়, তো যার জন্য আমার জল ঘেটে ঘেটে না হাতের মধ্যে কিন্তু এক্সিমা টাইপের হয়ে গেছে। এবার এই মুহূর্তে ডক্টর দেখিয়ে আমার সাথে মেডিসিন খাওয়াটা একটু টাফ ব্যাপার। যদি কাইন্ডলি আমাকে একটু মানে আয়ুর্বেদের যেরকম লতা পাতা দিয়ে ওষুধ তৈরি হয় সেরকম যদি একটু গাছটার কথা বলতে পারেন, তাহলে আমার মানে খুব উপকার হয় এবং খুব সুবিধা হয় ম্যাডাম। সেটা আমি বলতে পারবো, কিন্তু আমি লতা পাতা বলে দিলে আপনি ওষুধ তৈরি করে নেবেন? না না, মানে ধরুন যদি গাঁদা ফুল বেটে নেওয়া যায় সেরকম টাইপ না। প্রথম কথা হচ্ছে আপনার যে এক্সিমা রয়েছে সেটা কি আপনি মানে আপনি কি করে সেটা জানলেন? আপনি তার কোনো ট্রিটমেন্ট করেছেন, কোনো ডাক্তারকে দেখিয়েছিলেন? না, এক্সিমা মানে কি হাতের মধ্যে না জল ঘেটে ঘেটে ঘা টাইপের। তো তাহলে সেটা আপনার আঙ্গুলের মাঝখানে হচ্ছে কি?
হ্যাঁ 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 তো সেটা তো মা এক্সিমা নয়, প্রথম কথা, সেটা আপনার ফাঙ্গাল ইনফেকশন রয়েছে, ঠিক আছে? তো তার জন্য দেখুন, প্রত্যেকটা প্রতিকূলতা আপনি আমাকে বললেন, আমি শুনলাম, কিন্তু রোগ তো সেটা শুনবে না। রোগ শুনলে তো তাহলে আপনার বাড়িতে আসতো না, সব বড় লোকের বাড়িতে চলে যেত। তো রোগ তো সেটা শুনবে না। এবার আপনি যে বললেন যে আমি মেডিসিন বলে দিলে আপনি সেটা করবেন, তো সেরকম তো সম্ভব নয়। কারণ দেখুন, কিছু জিনিস আপনার হাতে যেটা রয়েছে সেটা আমি বলে দেবো, সেটুকু আপনি করুন। কিন্তু অলরেডি যেটা সমস্যা আপনার হয়ে গেছে, তার চিকিৎসাটা না করলে আপনার কিন্তু সেটা সারবে না। বাড়াবাড়ি কি করে হবে না সেটুকু আমি বলতে পারি, কিন্তু যেটা রয়েছে তার আপনি কি করবেন? প্রথম কথা তো আপনাকে জল ঘাটাঘাটি স্ট্রিক্টলি বন্ধ করতে হবে। আপনার ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, এই যে আপনার আঙুলের মাঝখানগুলোর মধ্যে ঘা মতো হয়ে যাবে, সাদা সাদা মতো হয়ে যাবে, আস্তে আস্তে এতটা ঘা হয়ে যাবে, ডিপ ঘা হয়ে যাবে যে আপনার মাংসগুলো একদম ভেতর থেকে দেখা যাবে, গ্যাংগ্রিন হয়ে যাবে আপনার। সেখানে কিন্তু ভেতরে ভেতরে আপনার ম্যাগটস হয়ে যাবে, মানে ছোট ছোট পোকার মতো হয়ে যাবে। আশা করি আপনি এই দিনটা দেখতে চাইছেন না, তারপর তো আরও কিছু করতে পারবেন না। তো জল ঘাটাঘাটি স্ট্রিক্টলি বন্ধ করুন। যদি অতিরিক্ত জল ঘাটাঘাটির কাজ থাকে, গ্লাভস পরুন আপনি। যেগুলো বাসন ধোয়ার সাবান রয়েছে বা কাপড় কাচার সাবান রয়েছে, ঘর মোছার ডেটল, ফিনাইল, এগুলো আপনার খালি হাতে ধরা চলবে না, তাহলে আরও আপনার ঘায়ের এই সমস্যাগুলো বেড়ে যাবে। হাত সবসময় আপনার ড্রাই রাখতে হবে, শুকনো রাখতে হবে। নিম পাতা সেদ্ধ করবেন, সেই জলটার মধ্যে আপনার হাতগুলো ডুবিয়ে রাখবেন রিস্ট পর্যন্ত। যদি পায়ে এই সমস্যা হয়, পাটা ও গোড়ালি পর্যন্ত ডুবিয়ে রাখবেন। সপ্তাহে 1 দিন 2 দিন এই জিনিসটা করুন, একটু সমস্যার সমাধান হবে। কিন্তু বারে বারেই বলবো যে চিকিৎসাটা কিন্তু আপনাকে করতে হবে, আর না হলে কিন্তু আপনার এর থেকে আরও বড় প্রবলেম চলে আসবে। এবার হয়তো আপনি এমন কিছু ট্রিটমেন্ট করতে পারেন যেখানে আপনি যখন মেডিসিনটা ব্যবহার করবেন বা আপনি মেডিসিনটা খাবেন, তখন টুক করে আপনার জায়গাটা ঠিক হয়ে যাবে। কিন্তু যেই আপনি সব বন্ধ করবেন, আবার অ্যাজ ইট ইজ আগের মতো চলে আসবে। তো সেই ধামাচাপা দেওয়ার চিকিৎসা করবেন না, একেবারে যাতে সেটা নির্মূল হয় সেই চিকিৎসাটা আপনি করাবেন। আপাতত আপনাকে যেটুকু আমি প্রিকশন বললাম তার মধ্যে থাকুন, তারপর আপনি দেখুন যদি আপনার ঠিক না হয় তাহলে কিন্তু একটু ট্রিটমেন্টটা আপনাকে করাতে হবে। তাহলে আপনার যেটা করার মধ্যে সেটা হচ্ছে আপনি নিম পাতা সেদ্ধ করে তার জলের মধ্যে হাত ডুবিয়ে রাখতে পারেন। নিম পাতা সংগ্রহ করতে গেলে আমার মনে হয় না খুব একটা টাকা পয়সা দরকার। আপনি টাকা পয়সা কেন্দ্রিক সমস্যার কথা বলছিলেন, সেই জন্য ম্যাডাম এতগুলো কথা বললেন। আর দ্বিতীয়ত হচ্ছে, এটা আমার দেখা যে যারা খুব বেশি জল ঘাঁটেন বা জল নিয়ে কাজ করবার চেষ্টা করেন, যদি আপনার প্রফেশন না হয় তাহলে অবশ্যই সেটা আপনার মানসিক বিকার। আমাকে অন্যভাবে নেবেন না, আমি যারা এরকম সমস্যায় রয়েছেন, ম্যাক্সিমাম মানসিক বিকারের কারণের জন্য মানুষ সারা দিন জলে হাত ঘাঁটছেন, রান্নাঘরে বারবার করে জল দিয়ে ধুচ্ছেন, বারবার করে জল ব্যবহার করছেন, এগুলো মানসিক বিকার। এর থেকে আপনি বেরিয়ে আসবেন। আপনারা সবাই, মানে যারা এরকম রয়েছেন, হয়তো একজন ফোন পাচ্ছেন, আরও 10 জন পাচ্ছেন না ফোন আজকে, কিন্তু প্রথমে এটাকে আগে বন্ধ করতে হবে, অর্থাৎ মনটাকে আগে পজিটিভ করতে হবে। পরের ফোনে কে আছে? আমি এরপরে এই ফোনটা নিয়ে আমি চেম্বার বলে দেবো আপনাদেরকে। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান টাউন থেকে বলছি। বর্ধমান টাউন থেকে বলুন, কি হয়েছে আপনার? আমার প্রবলেম হচ্ছে যে ওই 2-3 বছর আগে ধরা পড়েছিল ওই লিভারে একটা সিস্ট আছে, একটা না দুটো সিস্ট। হ্যাঁ, বুঝলাম না ঠিক। ওই জন্য ম্যাডামের সাথে কথা বলতে হবে। হ্যাঁ, ম্যাডামের সঙ্গে কথা বলবেন। আপনি তো এইভাবেই বলবেন, তাহলে আমি যখন বুঝিনি ম্যাডামও বুঝতে পারবেন। আপনি একটু পরিষ্কার করে বলুন, হ্যাঁ, আর একটু পরিষ্কার করে বলুন কি হয়েছে আপনার। দেখছি লিভারে সিস্ট আছে, ধরা পড়েছে বছর 2-3 হলো। আচ্ছা, লিভারে সিস্ট আছে, 2-3 বছর ধরা পড়েছে। আচ্ছা, তাতে? হ্যাঁ, হুম, লিভারে সিস্ট আছে, আপনার ধরা পড়েছে বছর 2-3 হলো। কিন্তু ওখানে প্রবলেম হয় না, তো ওর জন্য জানতে চাই যে ওর জন্য ট্রিটমেন্ট আছে কিনা বা ভয়ের কিছু কারণ আছে কিনা। আপনি কি অলরেডি তো নিশ্চয়ই ট্রিটমেন্ট করছেন বা ওষুধ খাচ্ছেন নাকি? না না, আমি তেমন শিশুদের জন্য কোনো ট্রিটমেন্ট করাচ্ছি না। ওটা আপনার পেটে একটু অন্য জায়গায় ব্যথা হতো, সেই জন্য একটা সিটি স্ক্যান করা হয়েছিল, তাতে ধরা পড়েছে যে ওই লিভারে সিস্টার। লিভারের সিস্টারে আপনি 2 বছর ট্রিটমেন্ট। আপনি আমাকে জাস্ট একটা কথা বলুন, আমি ম্যাডামকে দিয়ে দিচ্ছি, ম্যাডাম কথা বলবেন। আপনার এখন কি কি সমস্যা হয়, প্রবলেম কি কি হয়? এখন প্রবলেম তেমন কিছু নেই, ওটাকে তেমন বারবার বলছি। আচ্ছা আচ্ছা, দেখুন একটু আপনার বয়সটা বলবেন। প্রবলেম তেমন কিছু বুঝতে পারি না, অনুভব করতে পারি না। বয়স কেমন আপনার? বয়স
আমার 72। 72। 72 হ্যাঁ হ্যাঁ ম্যাডাম বলছেন, বেশ। শুনুন আপনি শুনুন। দেখুন আপনার হ্যাপাটিক সিস্টের সমস্যা রয়েছে, যেটা আপনি বললেন যে আপনার লিভারের মধ্যে সিস্ট রয়েছে। তো এই হ্যাপাটিক সিস্ট আপনি হয়তো এখন শারীরিকভাবে কোনো সমস্যা আপনি বুঝতে পারছেন না, কিন্তু এই সিস্টটাই কিন্তু আস্তে আস্তে আপনার মধ্যে থেকে সে কিন্তু গ্রোথ করতে থাকবে। সে গ্রোথ করতে করতে সেটা কিন্তু আপনার একটা টিউমার বা একটা ফাইব্রয়েডে গিয়ে পরিণত হবে। তারপর আপনার আসবে ফাইব্রো স্ক্যান করার কথা, যে লিভার কতটা ড্যামেজ হলো, লিভার কেমন আছে, কি অবস্থা। আপনি এখন শারীরিকভাবে কিছু বুঝতে পারছেন না, একদিকে আমি বলবো ভালো, কিন্তু আরেকদিকে বলবো যে যেহেতু কোনো সমস্যা হচ্ছে না, তার জন্য আপনি কিন্তু এটাকে নিয়ে খুব একটা বেশি ভাবছেন না। আপনি বললেন যে 2-3 বছর হলো কিন্তু আপনি কোনো চিকিৎসা করছেন না, কিন্তু চিকিৎসা কিন্তু আপনাকে করতে হবে, কারণ এই সিস্টেম থেকেই আপনার কিন্তু একটা বড়সড় একটা সমস্যা চলে আসতে পারে। অলরেডি আপনি 72, তারপর কিন্তু আর কোনো ধরনের কাটাকাটি কোনো কিছুই কিন্তু আর হবে না, কেউ কিন্তু হাতই দেবে না। আর লিভার ট্রান্সপ্লান্ট করা খুব ইজি ব্যাপার নয় যে লিভার নষ্ট হচ্ছে এটা বাদ দিয়ে আরেকটা আমি লাগিয়ে দিলাম, নো, হবে না। এটা কোনো ব্যাটারি চেঞ্জ করা নয়। তো আপনি বর্ধমান থেকে ফোন করছেন, আমি বলবো যে খুব ভালো সময় আপনি ফোন করেছেন। এই শনিবার বর্ধমানে চেম্বার রয়েছে, আমি থাকবো সেই চেম্বারে। একটুখানি আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, একটু যোগাযোগ করবেন, আপনার যা প্রেসক্রিপশন রিপোর্টস যাই রয়েছে সেগুলো আপনি নিয়ে এসে একটু দেখা করবেন। চিকিৎসাটা একটু সঠিকভাবে করুন। আপনি বসে আছেন যে কবে আমার সমস্যা হবে তবে আমি চিকিৎসা করব, ততক্ষণে অনেক দেরি হয়ে যেতে পারে। এমনও হতে পারে যে আপনার একটা গুরুতর একটা কোনো সমস্যা হয়ে গেল, একদম লাস্ট সিচুয়েশন আপনি চলে এলেন। ওই দিনটা যাতে না আসে একটু আগে থেকে চিকিৎসাটা শুরু করুন। একদম আপনার কয়েকদিনের মধ্যে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। যেরকম আজকে ফোন করে আপনার সমস্যার কথা বললেন, তেমনি আপনি ফোন করে আবার বলবেন যে এখন আপনার সিস্টের অবস্থা কি রয়েছে। আচ্ছা, আরেকটা জায়গা আমার একটু আগে মিস্টেক হয়েছিল, রামনগর কিন্তু আরেকটা চেম্বার আছে মেদিনীপুরে। রামনগরের চেম্বার আগামী পরশু দিন আছে 24 তারিখে। রামনগরের চেম্বারে ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা থাকবেন। আপনি ডক্টর এ হালদারকে আরামবাগ পাবেন, হুগলির যিনি দেখাতে চাইছিলেন তিনি আরামবাগেও আসতে পারেন। 24 তারিখে আরামবাগের চেম্বার আছে, 24th of this month। 25 তারিখে মেদিনীপুর প্রপারে চেম্বার রয়েছে, সেখানেও ডক্টর বি শর্মা থাকবেন। 25 তারিখে বাঁকুড়ায় চেম্বার, আর এই বাঁকুড়ার চেম্বারে থাকবেন ডক্টর এ হালদার। আপনি বাঁকুড়ার জন্য নাম রোল করতে পারেন। আচ্ছা, বাঁকুড়ার পরে আপনার চেম্বার থাকছে মালদাতে 25 তারিখে। মালদার চেম্বারে এস ঘোষাল থাকবেন। চলে আসছি আমরা বর্ধমানের চেম্বার। একটু আগে ম্যাডাম বললেন 25 তারিখে বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য থাকবেন। এ হালদারকে আপনি পাবেন পুরুলিয়ার চেম্বারে। পুরুলিয়ার চেম্বার কিন্তু 26 তারিখে। 26 তারিখে আরও 3টে জায়গায় চেম্বার রয়েছে, সেটা হচ্ছে শিলচর, কোচবিহার এবং বোলপুর। আসামের শিলচরে থাকবেন হচ্ছে এস ভাদুড়ি, এস ঘোষাল থাকবেন হচ্ছে কোচবিহারে, বোলপুরে থাকবেন হচ্ছে ডক্টর এন ভট্টাচার্য। আপনি ঝাড়গ্রামের চেম্বার পাবেন 27 তারিখে, এই মাসের 27 তারিখ ঝাড়গ্রাম চেম্বারে থাকবেন হচ্ছে ডক্টর এ হালদার। ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মাকে আপনি পাবেন হচ্ছে হেরিয়ার চেম্বারে। হেরিয়ার চেম্বার হচ্ছে 28 তারিখে। 30 তারিখ চেম্বার হচ্ছে বনগাঁতে, উত্তর 24 পরগনার বনগাঁ চেম্বারে এস ভাদুড়ি থাকবেন। ডক্টর এ হালদারকে আপনি পাবেন হচ্ছে ক্যানিংয়ে। ক্যানিংয়ে 1 তারিখে চেম্বার রয়েছে। 2 তারিখ চেম্বার হচ্ছে দুর্গাপুরে। দুর্গাপুরে ডক্টর বি শর্মাকে আপনি পাবেন। ডক্টর এস ঘোষালকে আপনি পাচ্ছেন শিলিগুড়িতে 2 তারিখে মে মাসের 2 তারিখে। আরও চেম্বার রয়েছে খড়গপুরে। খড়গপুরে আপনি ডক্টর এস ভাদুড়িকে পাবেন। এ হালদারকে আপনি পাবেন হচ্ছে বহরমপুর চেম্বারে 2 তারিখে। 3 তারিখে 2টো জায়গায় চেম্বার রয়েছে, আসানসোল এবং কৃষ্ণনগর। আসানসোলে আপনি ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মাকে পাবেন। কৃষ্ণনগর চেম্বারে আপনি ডক্টর এ হালদারকে পাবেন। ডক্টর এস ঘোষালকে আপনি দেখাতে পারেন আসামের ডিব্রুগড়ের চেম্বারে। চেম্বার ডেট হচ্ছে 4 তারিখ, 4 মে, 4th মে। 6 তারিখে আপনি দেখাতে পারবেন কাকদ্বীপে। কাকদ্বীপের চেম্বারে হচ্ছে এস ঘোষাল, ডক্টর এস ঘোষাল থাকবেন। আবার আপনি এস ঘোষালকে পাবেন হচ্ছে কাকদ্বীপের চেম্বারের পরে আপনি পাবেন রায়গঞ্জে। রায়গঞ্জ পাবেন হচ্ছে 8 তারিখে। 11 তারিখে আপনি পাবেন হচ্ছে হলদিয়ার চেম্বারে। যারা হলদিয়াতে আসবেন আপনারা ডক্টর এ হালদারকে দেখাতে পারেন, হলদিয়ার জন্য নাম লেখাতে পারেন আপনারা। পরের চেম্বার হচ্ছে 17 তারিখে, 17ই মে। 2টো জায়গায় চেম্বার রয়েছে 17 তারিখে। একটা হচ্ছে আগরতলা ত্রিপুরা, দ্বিতীয় হচ্ছে গঙ্গারামপুর। এই 2টো জায়গার চেম্বার আপনি ডক্টর এস ঘোষালকে পাবেন হচ্ছে গঙ্গারামপুরে, আর ডক্টর বি শর্মাকে পাবেন আপনি আগরতলাতে। চলে আসছি আমরা 31 তারিখের চেম্বারে। 31/5 চেম্বার হচ্ছে গুয়াহাটি, আসামে। সেখানে আপনি পাবেন ডক্টর এস ঘোষালকে। ডক্টর এস ভাদুড়িকে আপনি পাবেন হচ্ছে জামশেদপুরে। জামশেদপুরের চেম্বার হচ্ছে 17 তারিখে, 17ই মে। আর 26/4 আরেকটা চেম্বার রয়েছে, সেটা হচ্ছে ল্যান্সডাউনে। এটা স্পেশাল চেম্বার, ডক্টর বি শর্মা থাকবেন কলকাতায়।
26/4 মানে এই মাসে। আরেকটা চেম্বার আপনাদের বলে দিই, 6 তারিখে 6 মে মাসের 6 তারিখে মেচেদাতে চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মাকে আপনি পাবেন। আপনার এই প্রোগ্রামটা ইউটিউবে আপলোড ফর্মে পাবেন, যেখানে চেম্বার ডিটেল আপনারা বারবার শুনতে পারেন। এই যে আমি বলে দিলাম, এটা আপনি ইউটিউব থেকে দেখতে পারেন। আর নিচের দেওয়া যে হেল্পলাইন নাম্বার ছিল, সেখানে আপনি ইউটিউব থেকে নাম্বার নিয়ে ফোন করতে পারেন। অবশ্যই নাম এনরোল করে চেম্বারে আসবেন, নাম লিখিয়ে তবে আসবেন, নাম না লিখে আসবেন না। আজকে এখানে শেষ করব। অনেক ধন্যবাদ আপনাকে, ম্যাডামকে। নমস্কার আপনাদের সবাইকে।